বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন? আমিও অনেক ভালো আছি। দেখো, গত ক্লাসে আমরা তোমাদের পড়িয়েছিলাম কি সমচারিত ভিন্নার্থক শব্দ। আশা করি তোমরা এটা সবাই বুঝতে পেরেছো। শুধু আজিমকে একটা প্রশ্ন করব যে সমচারিত ইয়েস স্যার। আজিম তুমি শুধু উত্তর দিবা, অন্য কেউ না, প্লিজ। সমচারিত ভিন্নার্থক শব্দের অপর নাম কি? অপর নাম কার? সমচারিত ভিন্নার্থক শব্দের অর্থ সমচারিত শব্দের অপর নাম কি? অপর নাম কি? স্যার ভিন্ন শব্দ। স্যার সমশব্দ। স্যার সমশব্দ। স্যার সমশব্দ। সমশব্দ হবে। যে আজিম ছাড়া সমশব্দ। আবার কথা বলছে। আমি তোমাদেরকে তো বারবার রিকোয়েস্ট করলাম যে আজিম ছাড়া আর অন্য কেউ বলবে না। তারপরে তোমরা এরকম করছো কেন? একটা টিচার তোমাদের সামনে কথা বলছে, এই কথাটা তুমি বুঝো না যে স্যার কি বললো? তাহলে আমরা এতদিন কিসের শৃঙ্খলা শিখলাম আর আমরা কিসের শৃঙ্খলা নিয়ে ক্লাস করলাম? নিজেকে ঠিকভাবে পরিচালনার জন্য আমাকে এই কথাগুলো কেন বলতে হবে? তোমরা বড় হয়েছো না? যাই হোক, তারপরে তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জানি যে এটা হয়তো আজিম পারতো না, তাই আমি আজিমকে প্রশ্নটা করছিলাম। তোমরা অনেকেই অনেক খারাপ কাজ করলে আজকে। আজিম তুমি আরেকটা শব্দ বলবা? আজিম। জি স্যার। আপন শব্দের অর্থ কি বলো? মূর্ধন্য। স্যার দোকান। শিওর? জি স্যার। আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ। দোকান। যাই হোক, আমরা আশা করছি যে তোমরা অনেকেই অনেক ভালো করে পড়েছো। এটা আমি জানি যে তোমরা অনেকেই এখন ভালো পড়াশোনা করছো, কারণ হচ্ছে আমাদের সামনে সেমিস্টার পরীক্ষা চলে আসছে। আমি আবার তোমাদের জ্ঞাতার্থে তোমাদের উদ্দেশ্য করে জানাচ্ছি, আগামী কাল আমাদের টিউটোরিয়ালের খাতা দেখানো হবে। আগামী কাল এবং পরশুদিন তোমরা অবশ্যই তোমাদের গার্জেনকে নিয়ে এসে খাতাগুলো দেখবা। এখানে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে সেগুলো অবশ্যই তুলে ধরতে হবে, তাহলে এগুলো নিয়ে আমরা কি করব? একটা নির্ভুল রেজাল্ট করব ইনশাআল্লাহ। ঠিক আছে? তারপর পক্ষে এটা চেষ্টা করবা যেন এসে তোমাদের খাতাগুলো ওকে স্যার। এই খাতাটা দেখা হয়। দেখো, আজকে আমরা একটা নতুন রচনা করব, সেটা হচ্ছে কি বাংলাদেশের বিশ্ব। আমি জানি যে এই শীটটা তোমাদের কাছে নাই, কারণ হচ্ছে এই সপ্তাহের শিডিউলের সাথে এই শীটটা আছে। আমি এর জন্য তোমাদের ক্লাস শুরু হওয়ার আগেই বলছি যে তোমাদেরকে অবশ্যই এই শীটটা সংগ্রহ করতে হবে, কারণ আমি যেই রচনাগুলো পড়াচ্ছি স্যার এইটা কি ক্লাস 8 এর বই আছে? আমি ক্লাস 8 এর বইয়ে আছে না 10 এর বইয়ে আছে এটা আমি বলতে পারবো না, তবে এতটুকু আমি বলছি যে এই বাংলাদেশের কৃষ্ণ এটার একটা নোট আমার আছে এই সপ্তাহের শিডিউলের সাথে যেটা দেওয়া আছে। তোমরা অবশ্যই এই সপ্তাহের শিডিউলটা যদি কালেক্ট করো তাহলে তোমরা এখানে পেয়ে যাবে। তোমাকে অন্য স্যার আমার কাছে আছে, নিয়ে আসছি। থ্যাংক ইউ ভেরি মাচ। যারা হয়তো দেখছো ভালো ছাত্র, ওদের কার্যক্রমগুলোই ভালো ভালো। আর আমি কালকে নিয়ে এসেছি স্যার। স্যার আমার কাছে আছে। আমি স্যার কালকে আমাকে অনেক সকাল সকাল আমাকে জুবাইর ফোন করে বলছে যে স্যার আমি আজকে আসবো। দেখছো, যার যেটা চাহিদা সে সেই অনুযায়ী কাজ করে এবং সেই অনুযায়ী ফল পায়। আজিম অনেক সকালে এসে শিক্ষা নিয়ে গেছে। তাহলে তোমাদেরও অনেকে আছো যারা আমাদের স্কুলের আশেপাশেই বাড়ি, তোমরা কিন্তু এই শীতটা যে কোনো ভাবে সকালে সকালে কালেক্ট করে নিতে পারতা, যেহেতু আমাদের ক্লাস শুরু 11টা থেকে।
11টার আগে কিন্তু আমাদের শীট গুলোকে তুমি কালেক্ট করতে পারতা। যাই হোক, তোমার শীট আর শিডিউল যদি তোমার কাছে না থাকে তাহলে তুমি একটু বিড়ম্বনার মধ্যে পড়বা। আর আবার আমি বলছি, আমি যেই রচনাগুলো পড়াচ্ছি তার মধ্যে থেকে যেমন হচ্ছে কি, এর আগে কি পড়ালাম বলো তো? বাংলাদেশের কৃষক পড়িয়েছি? না স্যার, এটা পড়ানো হয়নি। বাংলা নববর্ষ পড়ানো হয়েছিল স্যার। বাংলা নববর্ষ পড়িয়েছি, তাও আবার ইয়াসিন স্যার। তাহলে বাংলা নববর্ষ একটা রচনা পড়া হয়েছে, আমরা পড়িয়েছি শৃঙ্খলাবোধ, অর্থাৎ আমরা আমি পড়িয়েছি। আর হচ্ছে কি, আজকে পড়াচ্ছি বাংলাদেশের কৃষক। এগুলোর মধ্যে থেকে তুমি অবশ্যই এই তিনটা যদি তুমি ভালো করে পড়ো, এই তিনটার মধ্যে থেকে অবশ্যই তুমি পরীক্ষাতে কমন পাবে। অন্যগুলো এত বেশি পড়ার দরকার নাই, আমি বলছি না কি পড়ার দরকার নাই, তুমি পড়বা, কিন্তু হচ্ছে এই তিনটার উপরেই তুমি বেশি গুরুত্ব দিবা। এবং এই তিনটার যদি গুরুত্ব তুমি বেশি দাও তাহলে তুমি অবশ্যই পরীক্ষাতে একটা ভালো মার্কস পাবা ইনশাআল্লাহ। তাহলে দেখো, বাংলাদেশের কৃষকের কথা যদি বলতে হয় তাহলে আমাদের বাংলাদেশ হচ্ছে কি একটা কৃষি প্রধান দেশ। যে বাংলাদেশ হচ্ছে কৃষি প্রধান দেশ, ঠিক আছে? সুজলা সুফলা শস্য শ্যামলা। আমাদের এই বাংলাদেশে যে অর্থনীতি বা অর্থনীতির চালিকা শক্তি সেটাই হচ্ছে কৃষি। আর এই কৃষি নিয়ে যারা কাজ করে, এই কৃষি নিয়ে যারা দিন রাত পরিশ্রম করে, এই কৃষি নিয়ে যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে আমাদের জন্য কাজ করে, তারাই হচ্ছে আমাদের সম্মানিত মানুষ, কে? কৃষক। কিন্তু আমরা এই সম্মানিত মানুষগুলোকে সবসময় অবহেলা করি, তাচ্ছিল্য করি। যেমন বেগম রোকেয়ার ওই কথাটা আমাকে বারবার স্মরণ করিয়ে দেয় যে বাংলাদেশের কৃষকের কি অবস্থা। বাংলা বুঝতে পেরেছ? তার চাষার টুকু প্রবন্ধে তিনি খুব কষ্ট, মনের মধ্যে কষ্ট নিয়ে কথাটা বলছেন যে সারাদিন পুইরা মরি রে ভাই, পাছাই জোটে না দেনা, বইয়ের পৌঁছা বেকায় দেবো, ছেলে পায় না দানা। এই হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষকের অবস্থা। কিন্তু অন্যান্য কবিদের কথা যখন শুনি তখন আমাদের আশার আলো জাগে, মনের মধ্যে আশার আলো জাগে। কি বলা হচ্ছে? সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা, দেশ মাতারই মুক্তিকামী, দেশের সেজে আসা। কথাটা শুনতে পাচ্ছ? এটাই হচ্ছে আমাদের আশা, এটাই হচ্ছে আমাদের ভরসা। এবং এই আশা আর ভরসা নিয়ে আমাদের সম্মানিত কৃষকগণ কি করেন? যাদের অক্লান্ত পরিশ্রমের ফসল আমাদের হাতে তুলে দেন। ঠিক আছে? তাহলে আমাদেরকে দেখো, যেগুলো জানতে হবে সেগুলো হচ্ছে বাংলাদেশের প্রায় 80% মানুষ, দেখো আগে ছিল 85%, যাই হোক এখন অনেকটা উন্নতি হওয়ার ফলে আমাদের এখন হয়েছে 80%। তাহলে বাংলাদেশের প্রায় 80% মানুষ কৃষির সাথে সম্পৃক্ত। এবং শুধু সেটাই না, তারা প্রতিনিয়ত তাদের কৃষি কাজের দ্বারা তাদের ভাগ্য পরিবর্তন করছে এবং কৃষি কাজ করেই তারা তাদের জীবিকা নির্বাহ করছে। কথাটা বুঝতে পেরেছ? শুধু সেটাই নয়, তারা যে একটা উন্নয়নশীল দেশ বা আত্মনির্ভরশীল দেশ কিংবা একটা ভালো দেশে যারা আমাদেরকে উপনীত করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছে বা উন্নতি করার জন্য সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন, তারা আর কেউ নাই, তারাও হচ্ছেন আমাদের সম্মানিত খেটে খাওয়া মানুষগণ, যাদেরকে আমরা কৃষক, কুলি মজুর, তারপরে হচ্ছে কি তাঁতি, কামার, কুমার এই সকল বলে আখ্যায়িত করে থাকি। কিন্তু তারা কি করছে? তাদের সারা জীবনের অক্লান্ত পরিশ্রম করা ফসল আমাদের কাছে উপহার হিসেবে তুলে দিচ্ছে, সামান্য কিছুর বিনিময়ে হোক আর হচ্ছে কি অনেক কিছুর বিনিময়ে হোক। আজকে তুমি কল্পনা করো, আজকে যারা আমরা বড় ডক্টর, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যারা অনেক বড় বড় পেশার দাবিদার,
অনেক বড় বড় পেশায় যারা চাকরি করি, ওই সকল মানুষগুলোকে যদি কৃষক, আজকে কৃষক যদি বলতো যে আজকে থেকে আমরা আর ধান বিক্রি করব না, তাহলে ওই সকল মানুষ কি চাউল পেত? গোটা পৃথিবীর কথা বলছি, গোটা পৃথিবী, পৃথিবীর কোন ও স্যার পেত না। সব কৃষকই বলবে যে আমরা আজ থেকে আর ধান আর চাউল বিক্রি করবো না, তাহলে দেখবা যে ধনী মানুষেরা আর এটা পাচ্ছে না। এখন দেখো, আমরা জানি যে বিনিময়ের মাধ্যমে আমরা কি দিচ্ছি, ধান দিচ্ছি, বা হচ্ছে কি কৃষক ধান দিচ্ছে, আমরা টাকা দিচ্ছি, এইভাবে আমাদের একটা বিনিময় প্রথা চলে আসছে, আমরা এইভাবে বিনিময় করছি। কিন্তু তারপরেও আজকে আমরা ওনাদেরকে সম্মান করতে ভুলে যাই, সম্মান করি না, চাষা ভূষা বলে গালিগালাজ করি। আমরা হচ্ছে কি তাদেরকে, তারা যখন আমাদের বাসাতে আসে তখন হচ্ছে ওই রকম ভাবে আমরা সম্মান করি না। যাই হোক, আমাদেরকে আমাদের মন মানসিকতা বা মাইন্ড সেটআপ চেঞ্জ করতে হবে, ঠিক আছে? সুজলা সুফলা শস্য শ্যামলা এই বাংলাদেশের মাঠে প্রান্তরে যে কৃষি পণ্য উৎপন্ন হয়, তার সঙ্গে সমগ্র দেশবাসীর ভাগ্য জড়িত, ঠিক আছে? আজকে দেখো, যদি আমরা কি কৃষক যদি ফসল কম ফলায়, দেখবা যে আকাশ চুম্বি দাম উঠে গেছে। দেখো, এখন দেখো মরিচ অলরেডি 200 টাকা কেজি চলে আসছে, কাঁচা মরিচ। অথচ কৃষক যখন এই মরিচ ভরপুর করে উৎপাদন করছিল, তখন মরিচ ছিল 15 থেকে বা 25 থেকে 30 টাকা কেজি। তাহলে এখন আজকে আমরা বুঝতে পারছি যে কৃষকের কি মূল্য, বুঝতে পেরেছ? স্যার এদেশের উন্নয়ন ও অগ্রগতি কৃষির উপরে নির্ভরশীল, সুতরাং আমাদের জাতীয় জীবনে কৃষি সমাজের বা কৃষক সমাজের অবদান অনস্বীকার্য। এছাড়া কবির দৃঢ় উচ্চারণ, যেটা কবির আশা, যেটা কবির ভরসা, যেটা কবি সব সময় কামনা করেছেন, সেটাই হচ্ছে সব সাধকের বড় সাধক, আমার দেশের চাষা, দেশ মাতার উন্নতিগামী, দেশের সেজে আসা, ঠিক আছে? বলা হচ্ছে, দেখো আমাদের দেশের কৃষক, আমাদের দেশের কৃষক, আমাদের দেশের কৃষকের কথা যদি আমাদেরকে বলতে হয়, তাহলে কি হচ্ছে, দেখো যে অনেক অনেক মানুষ আছে যারা হচ্ছে কি জমিদারের মতো, যাদের জমি অর্থাৎ জমি আছে, টাকা পয়সা আছে, এবং ওদেরকে আমরা গৃহস্থ লোক বলে থাকি। এই সকল মানুষগুলো কি হচ্ছে, প্রতিদিন দরদর করে উপরে উঠে যাচ্ছে। যারা মহাজন টাইপের লোক, তারা হচ্ছে কি প্রতিদিন উন্নতি আর উন্নতি করছে, আর যারা একেবারে নিত্য নিয়ত খেটে খাওয়া মানুষ, তারা আরো নিঃস্ব হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর কারণই হচ্ছে আমাদের দেশে যে বিশৃঙ্খলা অবস্থা প্রচলিত আছে, সেই সকল বিশৃঙ্খলা অবস্থা। তবুও সরকারকে অনেক ধন্যবাদ, সরকার এখন অনেক সচেতন, আমাদের কৃষকদের জন্য অনেক কিছুই করছেন। বিশেষ করে সার দিচ্ছেন, বীজ দিচ্ছেন, তারপরে হচ্ছে কি কোন কোন কৃষকের নামে আবার কার্ড করে দিচ্ছেন, কার্ডের বিনিময়ে ওনাদেরকে টাকা পয়সা থেকে শুরু করে অনেক কিছুই কি হেল্প করা হচ্ছে, যাতে কৃষক সমাজ আমাদের উন্নতি করতে পারে এবং উন্নয়নের জন্য কারো কাছে হাত না পাততে হয় এবং ঋণগ্রস্ত না হতে হয়। কারণ মহাজনের কাছে, অর্থাৎ মহাজন যেটা বলছি আমরা, এই মহাজনের কাছে যখন আমরা কোনো কিছু নিতে যাচ্ছি, তখনই আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি, এমনকি আমাদেরকে চড়া সুদে টাকা নিয়ে জমিতে আবাদ করতে হচ্ছে। যাই হোক, আমাদের সরকারকে অনেক ধন্যবাদ, সরকার এর দিকে দৃষ্টি জ্ঞাপন করেছেন। আমাদের দেশের কৃষক দেখো, যারা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে শক্ত হাতে লাঙ্গল ধরে, শক্ত হাতে কোদাল ধরে ধরনের কঠিন মাটির বুকে চির নতুন সবুজের সমারোহ ভরে দিলেন। চির বুক কঠিন মাটির বুক চিরে নতুন ফসলের অদ্ভুত সম্ভাবনায় এ দেশকে সমৃদ্ধ করে তোলেন। তারাই হলেন আমাদের অবহেলিত কৃষক সম্প্রদায়, যাদেরকে আমরা সহজে সম্মান করতে চাই না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল খেটে খাওয়া মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান দিয়ে রেখেছেন। তথা বাংলার কৃষক নিজের সুখ শান্তি বিসর্জন দিয়ে
দেশ ও জাতির কল্যাণে যারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, যারা নিজের জীবন জৈবনকে বিসর্জন দিচ্ছেন, যারা নিজের সবচেয়ে ভালো জিনিসটুকু আমাদেরকে বলে দিচ্ছেন, তারাই হচ্ছে আমাদের এই খেটে খাওয়া মানুষ, কৃষক। তাই না বলো? আজকে যদি আমরা কৃষকের কথা বলতে চাই, দেখো আমাদের সবচেয়ে জমির যে সবচেয়ে ভালো জিনিস, সেই জিনিস কি কৃষকরা বাসাতে খেতে পাচ্ছে না। নো স্যার। পাচ্ছে না। একটাই কারণ দেখো, খেতে না পাওয়ার কারণ কৃষকের অবস্থা সবসময় শোচনীয় হয়ে থাকে। বিশেষ করে দেখো, আজকে যদি একটা জেলে নদীতে 20 কেজি ওজনের একটা কাতল মাছ পায়, নদীতে কাতল মাছ যদি ধরতে পারে, তাহলে এই মাছটা কমপক্ষে হলো দেখবা 1000 টাকা কেজি বিক্রি হচ্ছে, তাই না? 1000 টাকা যদি কেজি বিক্রি হয়, তাহলে হচ্ছে এর মূল্য হয় 20,000 টাকা। ঠিক আছে? 1000 টাকা কেজি যদি একটা কাতল মাছ বিক্রি হয়, তাহলে 20,000 টাকা এর মূল্য আসছে। তাহলে যদি এই কাতল মাছ যদি জেলে না বিক্রি করে তার পরিবারকে খাওয়িয়ে দেয়, তাহলে এই 20,000 টাকা কি পাবে না। তাহলে সে তেল, দেখো একজন জেলে তেল, লবণ, তারপরে হচ্ছে কি আরো তরি তরকারি, চাল ডাল থেকে শুরু করে আর অন্য কিছু কিনবে কি দিয়ে? তখন অন্য কিছু চাহিদা মেটানোর জন্য তখন আমাদের ধরা, অর্থাৎ হচ্ছে সেই জেলের ধরা এই কাতল মাছ সে লাভের আশায় বাজারে বিক্রি করে দেয়। তাহলে তারা ভালোটা খেতে পেল না। তেমনি ভাবে কৃষকের কথা যদি বলি, 1 কেজি বেগুনের দাম যদি দেখো 60 থেকে 65 টাকা হয়, 60 থেকে 80 টাকা হয়, তখন ওই ভালো বেগুনগুলো কি কৃষক খায় না। কারণ যদি সে বাজারে বিক্রি করতে পারে, তাহলে সে ভালো টাকা পাবে এবং ওই টাকা নিয়ে তার পরিবারের খরচ চালাতে পারবে। তারা কি করে, পোকা বেগুনগুলো কেটে ফেলে দিয়ে যতটুকু থাকে ততটুকু তারা রান্না করে খায়। এই হচ্ছে আমাদের কৃষকের অবস্থা। অথচ সবচেয়ে ভালো খাবারগুলো খাওয়ার কথা ছিল তাদের, কৃষকদের, যারা এটাকে নিজে উৎপাদন করছে এবং যারা এর পিছনে অক্লান্ত পরিশ্রম করছে, যারা দিনকে দিন মনে করে না, রাতকে রাত মনে করে না, যারা সব সময় নিজের সব সুখ বিসর্জন দিয়ে মানুষের কল্যাণে কাজ করে, এই সকল মানুষগুলো আজকে সবচেয়ে ভালো জিনিসগুলো, সবচেয়ে ভালো খাবারগুলো, সবচেয়ে যেগুলো মানে পছন্দনীয় জিনিস, সেই জিনিসগুলো আমাদেরকে টাকার বিনিময়ে ধনী মানুষদের হাতে তুলে দিতে হচ্ছে। তারাই অবহেলিত এবং তারাই অবহেলিত। আজমাইন, তোমার কোনো প্রশ্ন আছে? দেখলাম হাত উঠিয়েছিলাম। আজমাইন, তোমার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, প্রশ্ন নাই। তারপরে দেখো কি বলা হচ্ছে, কৃষকের অতীত অবস্থা। আমরা আজকে বেশ কয়েকটি পয়েন্ট নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। তো তার মধ্যে আমরা 2টা পয়েন্ট নিয়ে ইতিমধ্যে আলোচনা করেছি। আমি আশা করব যে তোমাদের আমি যে কথাগুলো বলছি, এগুলো যদি তোমরা শুধু গুছিয়ে নিতে পারো, তাহলে তোমাদেরকে আর মুখস্থ করতে হবে না ইনশাআল্লাহ। তো যাই হোক, আমরা অবশ্যই একটু ভালো করে পড়ব। কৃষকের অতীত অবস্থা। আমরা জানি যে আজকের এই সুজলা সুফলা শস্য শ্যামলা আমরা যে বাংলাদেশের জাতিকাল, সেটা 1969 বা 1970 সাল পর্যন্ত আমাদের হাতে ছিল না। আমরা কারো জিম্মিদার ছিলাম, আমরা কারো অধীনে ছিলাম। এই আমরা যখন কারো অধীনস্থ হয়ে কাজ করছিলাম, তখন আমাদের অবস্থা একেবারে শোচনীয় হয়ে গেছিল। তারপরেও যুদ্ধ পরবর্তীতে 1971 সালের পরে আমাদের মহান নেতা, আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তখন আমরা বা আমাদের এই কৃষক সমাজ আবার একটু ঘুরে দাঁড়াতে চেষ্টা করে। আর এই ঘুরে দাঁড়াতে
তার অক্লান্ত পরিশ্রম, অক্লান্ত প্রচেষ্টা এবং অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি বিবেকের দ্বারাই আজকের আমাদের এই কৃষকের অবস্থা এত সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো? ভূমিকার নিচে ওটা জি, কি স্যার। লিখছেন? কোনটা? ভূমিকার নিচে স্যার। স্যার আমার দেশের কৃষক লিখছেন। বলি, এটা কি ভুল হয়েছে? থ্যাংক ইউ ভেরি মাচ। আমাদের দেশের কৃষক। আর ওটা হবে আমাদের দেশের কৃষক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমাদের দেশের কৃষক। সরাসরি আমাদের আমাদের দেশের দেশের কৃষক। কৃষক। থ্যাংক ইউ ভেরি মাচ। তোমাকে অসংখ্য ধন্যবাদ বাবা। তাহলে দেখো, একসময় আমাদের দেশের লোক সংখ্যা কম ছিল, এটা আমরা সবাই জানি। যখন যুদ্ধ পরবর্তী দেশ অর্থাৎ যখন স্বাধীনতা লাভ করে তখন 7 কোটি বা 7.5 কোটি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কথা অনুযায়ী 7.5 কোটি মানুষ আমাদের তখন বাংলাদেশে বসবাস করছিলেন। ঠিক আছে? এই 7.5 কোটি মানুষদের পেট ভরে খাবার খাবে এরকম কোনো পরিবেশ বা এরকম কোনো অবস্থা তখন ছিল না। তারপরে বলছি, তখন বাংলাদেশের ছোট বড় শাখা প্রশাখা প্রায় 230টি নদী বিদ্যমান ছিল। এই নদীগুলোতে তখন প্রচুর পরিমাণে মাছ পাওয়া যেত, প্রচুর পরিমাণে মাছ। আর হচ্ছে কি, আমাদের দেশে তেমন উন্নত মানের বা উন্নত প্রযুক্তি ব্যবহার করে কোনো চাষাবাদই করা হতো না। তখন হচ্ছে কি, ধান জমিতে অর্থাৎ জমিতে ধানের বীজ ছিটিয়ে দেওয়া হতো বা বপন করা হতো। ওখান থেকে ধানগুলো এত বেশি যত্ন করা হতো না, কিংবা হচ্ছে এত আধুনিক প্রযুক্তির ব্যবহারও ছিল না, কিংবা তখন মানুষ আসলে এত কিছু বুঝতোই না। এই সময় তখন ধান একেবারে কম পরিমাণে ফলতো। আমি যদি আমার জীবদ্দশায়ের কথা বলি, আমি যখন ছোট ছিলাম, তোমাদের মতন 6-7 পড়ি, তখন করা কথা যদি বলি, আমি তখনও কৃষির সাথে সম্পৃক্ত ছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি কৃষির সাথে সম্পৃক্ত আছি। তবে হচ্ছে কি, তখনকার কথা হচ্ছে কি, দেখো 1 বিঘা জমিতে সর্বোচ্চ 6 থেকে 7-8 মণ ধান হতো। 1 বিঘা জমিতে 6 থেকে 8 মণ ধান হতো। তখন মানুষ কম ছিল, ঠিক আছে, কিন্তু ফলন কি ছিল, অনেক কম ছিল। কারণ তথ্য প্রযুক্তির যে ব্যবহার, এই সকল ব্যবহার বা তথ্য প্রযুক্তির যে ছোঁয়া, এটার কোনোটাই তখনকার কৃষকের মধ্যে ছিল না। যার কারণে অনেক জমি ছিল বাংলাদেশের ভূখণ্ডে। দেখো আজকে তখন জনসংখ্যা ছিল কি 7.5 কোটি, তারপরে মানুষ খেতে পায়নি। আজকে প্রায় 18 কোটি জনসংখ্যা, তাই না? প্রায় 18 Yes, কোটি। sir. কিন্তু Yes, sir. তারপরে এখন 18 কোটি। সুখী এবং সবাই কিন্তু পেট ভরে খেতে পায়। ঠিক আছে না? এক বেলা খাক, তারপরে কিন্তু সে পেট ভরে খেতে পায়। তখন খেতে পারতো না, এর একটাই কারণ, তখন ধানের ফলন ছিল একেবারে কম এবং যেখানে কোনো প্রযুক্তি ব্যবহার করা হতো না। একেবারে আল্লাহর উপরে ছেড়ে দেওয়া হতো। আল্লাহ বৃষ্টি দিলে ধান হবে, আর যদি বৃষ্টি না দেয় তাহলে পুড়ে যাবে। কথাটা বুঝতে পেরেছ? বৃষ্টি যদি আল্লাহ পাক রব্বুল আলামিন দেন, তাহলে আল্লাহর রহমতের বৃষ্টি যদি আল্লাহ নাজিল করে, তাহলে হচ্ছে ধান বপন করবে অর্থাৎ অঙ্কুরিত হবে, আর যদি না হয় তাহলে হবে না। এরকম একটা অবস্থা ছিল। যার কারণে তখন আমাদের যে 1,47,570 কিলোমিটার বর্গ কিলোমিটার জায়গা আছে, এই জায়গাতে তখন কৃষক ঠিক মতো আবাদ করতে পারতো না। কিন্তু এখন বর্তমান যে প্রযুক্তির ছোঁয়া, এই প্রযুক্তির ছোঁয়ার কারণে আজকে কৃষক প্রতি বিঘা জমিতে অর্থাৎ যেখানে 6 থেকে 8 মণ ধান হতো, সেখানে 20 থেকে 35 মণ পর্যন্ত ধান হয়ে থাকে। কথা বুঝতে পেরেছো? 20 থেকে 35 মণ পর্যন্ত। যেখানে আমাদের 7.5 কোটি মানুষ খেতে পেত না, সেখানে আমাদের এখন 18 কোটি মানুষ খেতে পায়। কিসের জন্য? আমাদের প্রতি বিঘাতে আমাদের ফলনের সংখ্যা বেড়ে গেছে এবং প্রত্যেকটা মানুষ তার যে নিজস্ব যতটুকু ভূখণ্ড থাকে, সেই ভূখণ্ডতে আবাদ করার জন্য সচেতন হয়েছে। এবং আমাদের সরকার এই সচেতনতা বৃদ্ধির জন্য অনেক ভাবে আমাদেরকে কি করাচ্ছে, ট্রেনিং করাচ্ছে, আমাদের সামনে বিজ্ঞাপন হিসেবে তুলে ধরছেন এবং সম্পদের অর্থাৎ জমির সুষ্ঠু ব্যবহার আমাদেরকে শিখিয়েছেন। ঠিক আছে? মাননীয় প্রধানমন্ত্রীকে আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ
যে আমাদের জন্য উনি অনেক চিন্তা করেন এবং অনেক কিছুই আমাদের জন্য করে যাচ্ছেন। ঠিক আছে, তো দেখো যে কৃষির অবস্থা আমি বলছিলাম অতীত অবস্থা, সেই কৃষকের অতীত অবস্থা একেবারে শোচনীয় ছিল। যারা নুন আনতে পান্তা ফুরিয়ে যায় তখন এই কথাগুলো প্রচলন ছিল। আমরা জানি, আমরা এরকম অনেক ছোট ছোট নাটিকাও দেখেছি যে আমাকে ভাত খেতে দিয়েছে, লবণ আনতে গেছে, আমার ভাত শেষ হয়ে গেছে, লবণ নিয়ে আসছে, লবণ রেখেছে, আবার ভাত আনতে গেছে, আমি লবণও খেয়ে নিয়েছি, তারপরে ভাত লবণ রেখে আবার তরকারি আনতে গেছে, আমি ভাত লবণ সব খেয়ে নিয়েছি। আছে না মধুকর টুকুর একটা এরকম ছোট নাটিকা, তোমরা দেখেছো? দেখবা যে রসিকতার জন্য বা মজা মজা দেওয়ার জন্য মুজি গোল টুকু, মুজি গোল যেখানে টুকু ওকে বলা হয়, এর মধ্যে ছোট নাটিকা আছে এরকম একটা, আমি নিজেও দেখেছি এটা। ঠিক আছে, তোমরা এগুলো যদি দেখো তাহলে কিন্তু অনেক কিছু বুঝতে পারবে। বুঝতে পেরেছো? যাই হোক, এগুলো আনন্দ পাওয়ার জন্য বলছি, আমি অন্য কিছু বলছি না। তো আমাদের কৃষকের অবস্থা ছিল তেমন, তখন খেতে পেত না, তারপরে হচ্ছে জমিদারদের অর্থাৎ যারা হচ্ছে গৃহস্থ মানুষ তাদের কথা শুনতে শুনতে কৃষকের কলজা পর্যন্ত পচে যেত। একসময় আমাদের দেশে লোক সংখ্যা কম ছিল, মাথাপিছু জমির পরিমাণ বেশি ছিল, তখন জমির উর্বরতা ছিল অধিক, জমিতে প্রচুর পরিমাণে ফসল ফলত, কৃষি জমির মান অনেক উন্নত ছিল। পর্যটন ইবনে বতুতা বর্ণনায় বাংলার যে পরিচয় পাওয়া যায় তাতে কি বলেছিলেন? ইবনে বতুতা বলেছিলেন যে জান্নাতের মতন একটা উপাধি দিয়েছিলেন, যেটা এমন একটা জায়গা বাংলাদেশ যেটা হচ্ছে কি জান্নাতের মতো। এবং অন্যান্য যে আমেরিকান যে গবেষকগণ আছেন, আমেরিকান গবেষকগণ যখন বাংলাদেশে এসে বলছিলেন তখন বলছিলেন যে বাংলাদেশের এমন একটা ভূখণ্ড যে এর ব্যবহার বাংলাদেশ জানে না বা বাংলাদেশের মানুষ জানে না, যেখানে একটা বীজ পুঁতলে গাছ হয় এবং যে গাছ থেকে অসংখ্য মানুষ কি করে তার ফল খেতে পারে। সেই রকম এত ভালো একটা ভূখণ্ড পৃথিবীর আর অন্য কোনো দেশে নাই। ঠিক আছে, যাই হোক, এটা আমরা এখন এটার ব্যবহার অনেকটাই শিখেছি, ইনশাআল্লাহ আরো ভালো করে শিখবো। তখন কৃষকদের ছিল গোয়াল ভরা ধান, গোলা ভরা গরু, আর ছিল পুকুর ভরা মাছ। তখনকার ওই অতীত কৃষকের কথা বলা হচ্ছে। আর কৃষকের বর্তমান অবস্থা আমরা কি করলাম? অতীত অবস্থা পড়েছি, আর পড়েছি যে কৃষকের বর্তমান অবস্থা। দেখো, কৃষকের বর্তমান অবস্থার কথা যদি আমরা বলতে চাই তাহলে আমি আরেকটু আগেই কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন যে তিনি কৃষকের কথা ভাবেন এবং কৃষকের উপকারের জন্য তিনি একেবারে পাড়ায় মানে গ্রাম পর্যায়ে তার লোকজন বা তার জনবল বা তার শক্তি গ্রাম পর্যায়ে পৌঁছে যাচ্ছেন এবং কি করছেন? কৃষকের দুঃখ দুর্দশার কথা শুনে তাদেরকে বীজ সার বিনামূল্যে দিচ্ছেন এবং চাষ পদ্ধতিও শিখিয়ে দিচ্ছেন। তো যাই হোক, দেখো, তারপরেও হচ্ছে আমাদের বাংলাদেশের কৃষক খুব একটা স্বাচ্ছন্দ্যে জীবন যাপন করতে পারছে না। এর ন্যূনতম একটাই কারণ হচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশ হচ্ছে ভারত, এবং আমাদের দেশে যারা ধনী বলে আমরা দাবি করছি এরা হচ্ছে কি সিন্ডিকেটে ব্যবসা করে। সিন্ডিকেটে আজকে আমাদের এখানে যদি ধানের মৌসুম বলা হয় তাহলে হচ্ছে কি অগ্রহায়ণ মাসকে ধানের মৌসুম বলা হয়ে থাকে। এই সময় কি করছে? ওরা ভারত থেকে চাল আমদানি করছে এবং বাংলাদেশের যে বাজার মূল্য সে বাজার মূল্য চাইতে দাম কমিয়ে বিক্রি করছে। আজকে যখন বাংলাদেশের পেঁয়াজ উৎপাদন হচ্ছে তখন ওরা ভারতের পেঁয়াজ আমদানি করছে এবং ওরা ভারতের পেঁয়াজ বাংলাদেশের পেঁয়াজের চাইতে বাজার মূল্যে কম বিক্রি করছে। তেমনি ভাবে রসুন থেকে শুরু করে ওরা প্রত্যেকটা জিনিস এইভাবে আমাদেরকে কৃষকদেরকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে। একটা সিন্ডিকেট করছে এটা। তবে তারপরেও হচ্ছে বাংলাদেশের কৃষক তখন কি করছে? তাদের যে উৎপাদিত দ্রব্য সেই উৎপাদিত দ্রব্যগুলো নিয়ে কোণঠাসা হচ্ছে। কারণ হচ্ছে তারা ন্যায্য বাজার মূল্য পাচ্ছে না, এমনকি ভালো পাইকার পাচ্ছে না, এমনকি তাদের ক্ষেতের যে পুরো
ফসল, সেই পুরো ফসলটাও তারা বিক্রি করতে পারছে না, কিছুটা থেকে যাচ্ছে, যার কারণে কৃষককে কি করতে হচ্ছে, প্রতি বছর ক্ষতি গুনতে হচ্ছে। বাংলাদেশের কৃষক আজ আর সুখে দিন কাটাতে পারছে না। বর্তমানে এদেশের কৃষকের অবস্থা অতি শোচনীয়। এখন বাংলাদেশের কৃষককে চরম দারিদ্র্যের সাথে লড়াই করতে হচ্ছে, খেতে কাটাতে হচ্ছে দারিদ্রতার সাথে দিন রাত, এবং খেয়ে না খেয়ে দুঃখে পরিশ্রমের শীতে বর্ষায় তাদের দিন চলে যাচ্ছে। ছোট ছেলে মেয়েদের আকুতি মিনতি বাবার কানকে ভারী করে তুলছে। শুধু সেটাই নাই, বাংলাদেশের আকাশে বাতাসে সেই ছোট ছোট ছেলে মেয়েদের করুণ কাহিনী উড়ে বেড়াচ্ছে। এই ছিল আমাদের আজকের বাংলাদেশের কৃষক নিয়ে তোমাদের সাথে আমার ক্লাস। যাই হোক, তোমরা আশা করি ক্লাসটা সবাই বুঝতে পেরেছো নাকি? স্যার একটা কথা বলবো? হ্যাঁ, বলো। জি স্যার। স্যার কালকের হোমওয়ার্কটা একটু দেখে দিয়েন তো। অবশ্যই হোমওয়ার্ক দেখে দিব বাবা, তোমাদের প্রত্যেকটা হোমওয়ার্কই আমি দেখে দিব। এই যে সকালে এসে আমি ক্লাস শুরু করেছি, এখন আমি বসতে পারিনি, তবে আমি কিছুক্ষণের মধ্যে প্রত্যেকটা হোমওয়ার্ক আমি দেখে দিব। তোমাকে অসংখ্য স্যার বৃহস্পতিবারের হোমওয়ার্কটা দেখেননি আপনি? আমি প্রত্যেকটা হোমওয়ার্ক দেখে দিব ইনশাআল্লাহ। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তুমি আমাকে আবার স্মরণ করে দিয়েছো। আমি এই ক্লাসটা শেষ করে আমি যে বসে তোমাদের হোমওয়ার্ক গুলো একটা একটা করে দেখে কমেন্ট করে দেব, ঠিক আছে? তো সংশোধনটা একটু দেখেন স্যার। হ্যাঁ, অবশ্যই দেখো। তাহলে আগামী ক্লাসে তোমরা অবশ্যই আর এইটার করে ভালো করে প্রিপারেশন নেবা, আর এই 4টা পয়েন্ট হোমওয়ার্ক করে তোমরা হোয়াটসঅ্যাপে দেখাবে। তাহলে সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। এইচডব্লিউটা কি?